ফিজটা বুঝে নেবে, পকেটে ঢুকিয়ে নেবে ফিজটা, আর একটা সুন্দরী বউ আর একটা টেডি বিয়ারের মধ্যে একটা বাচ্চা নিয়ে তুমি শুধু ঘর সংসার করবে, আর কিছু করার দরকার নেই। তুমি শুধু ইয়ে করবে আর মক্কেলের কাছ থেকে ফিজ নেবে, আর কিছু দরকার নেই। সমাজ উচ্ছনে যাক, রাজনীতিতে ওই দুর্নীতিগ্রস্তরা আসুক, যা কিছু হোক সব মেনে নাও। এইটা যদি একজন শিক্ষকের অ্যাপ্রোচ হয় না, তাহলে বুঝতে হবে যে সমাজটা রসাতলে গেছে। আজকের সমাজে এই রসাতলে যাওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে যে নিজেরটা বুঝে নাও। তুমি ভালো অ্যাডভোকেসি করো, নিজেরটা বুঝে নাও। চোর ছ্যাচর থাকবে, একটু বেশি পয়সা নিয়ে চোর ছ্যাচরকে রেখে দাও, ওই প্রফেশন ইয়েতেও মাস্টারি করতেও রেখে দাও। জানে না এই যে কপিল সিব্বাল, দিল সে কপিল সিব্বাল, দেখতে পাচ্ছেন ইউটিউবের চ্যানেল আছে, পার্সোনাল নিজের চ্যানেল, দিল সে কপিল সিব্বাল। কপিল সিব্বালের কি মক্কেল কম পড়ি আছে? পুরোটা কেন বাতিল করলো? অনেকের হয়তো বোঝার ভুল। প্রসিডিউরাল ল্যাচেস রয়েছে, প্রসিডিউরে ইলিগালিটি রয়েছে, করাপশন রয়েছে। মানে শুধুমাত্র একটা কারণে এটা বাতিল হয়েছে তা নয়, আইন মানা হয়নি, দুর্নীতি হয়েছে, একদম টেন্ডারের স্তর থেকে দুর্নীতি শুরু হয়েছে। দুর্নীতি করলো চোর সরকার, দুর্নীতি করলো এসএসসি, দুর্নীতি করলো বোর্ড। মানে আমি বা বিকাশবাবু যদি মামলা না করতাম, তাহলে মানে দুর্নীতিটা ঢাকা থাকতো তাদের দিদিমণির, মানে তাদের নেত্রীর আর কি, তাহলে খুব ভালো হতো আর কি। স্যার একেবারেই যেমনটা দেখা যাচ্ছে, এই নিয়োগ দুর্নীতি, একের পর এক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বারংবার যে অভিযোগ উঠছে যে আপনারা চাকরি খাচ্ছেন, আপনাদের জন্য সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে দমকলের নিয়োগ, একেবারে হাইকোর্টের যে রায়, সেই রায় খারিজ হলো সুপ্রিম কোর্টে, এবং 24 থেকে 28 জন নিয়োগ পেলেন ফিরে। কি বলবেন? আপনিই তো সেই মামলাটি করেছিলেন। খুব স্বাভাবিক। দেখুন, আমার কাছে যে মামলা নিয়ে আসবে আমি তারই মামলা করব, সেটাই স্বাভাবিক। এবং অ্যাডভোকেট অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে যে একজন আইনজীবী ফেমাস হওয়ার জন্য বা ইনফেমাস হওয়ার জন্য বা প্রিজাজড হয়ে কারোর মামলা গ্রহণ করবেন না বা করবেন, এটা হতে পারে না। অর্থাৎ মামলা যদি অন্যান্য সমস্ত শর্ত পূরণ করে, নিশ্চিতভাবেই একজন আইনজীবীর কাজ হচ্ছে মামলা করা। তাহলে তো যে যার বিরুদ্ধে চুরির অভিযোগ, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কেউ তো মামলাই করতে পারে না। পেশাটাই তাই, আইনজীবী পেশাটাই তাই। প্রথম কথা যে একজন আইনজীবী ব্রিফ রিফিউজ করতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন আমার কাছে, আমি যেহেতু চাকরি সংক্রান্ত মামলা করি, যিনি ডিপ্রাইভড হন তিনিও আসেন, যিনি চাকরিতে ঢুকে ডিপ্রাইভ হন, যিনি ডিএ পান না তিনিও আসেন, যিনি চাকরি পান না তিনিও আসেন, যার চাকরি চলে গেছে তিনিও আসেন, স্বাভাবিক। ইভেন এই আপনারা হয়তো বলছেন এই 2-3 জন 4 জন 6 জন বলতে পারে, তারা কারা এই নতুন করে আর বলার কিছু নেই, গোটা পশ্চিমবঙ্গ জেনে গেছে, বুঝে গেছে। দুর্নীতি করলো চোর সরকার, দুর্নীতি করলো এসএসসি, দুর্নীতি করলো বোর্ড। মানে আমি বা বিকাশবাবু যদি মামলা না করতাম, তাহলে মানে দুর্নীতিটা ঢাকা থাকতো তাদের দিদিমণির, মানে তাদের নেত্রীর আর কি, তাহলে খুব ভালো হতো আর কি। তার দিদিমণিটা এক্সপোজড হয়ে গেছে। আপনারা ব্যবসা করছেন তো, টাকা নিচ্ছেন, একজন আইনজীবীর কাজ হচ্ছে আইন প্র্যাকটিস করা। সে তার মক্কেলের কাছ থেকে ফিজ নেবেন, সেটাই স্বাভাবিক। তারা যাদের আইনজীবী হিসেবে অ্যাপয়েন্ট করেন, তারা কি মানে ফিজ নেন না? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই এসএসসির মামলায় দেখুন, হয়তো এরা জানে না বা জেনে মিথ্যা কথা বলে, কারণ দিদি বলে দিয়েছে তাহলে তাদের চাকরি দেবে না, বা হয়তো এক্সপায়ারি প্যানেলের কোনো ক্যান্ডিডেট তাকে পরীক্ষায় বসতে দেবে না। অতএব ইনসানের মতো তো হতে হবে। আগেকার ইনসানের ইতিহাস আছে, দিদির কাছে গিয়ে টপকে চাকরি নেওয়া, কেউ ওএমআর শিটের নাম্বার 36 নাম্বার বাড়িয়ে 47 করে নিয়েছে, এরকম ক্যান্ডিডেট তো শোনা যাচ্ছে। পরবর্তীতে ওই ওএমআর রাখতে হবে, পরবর্তীতে সিএফএসএলও করতে হবে হয়তো, সেটা অন্য বিষয়। কিন্তু একজন আইনজীবীর কাজ হচ্ছে তার মক্কেলের কাছ থেকে ব্রিফ নিয়ে সেই মতো করে আদালতে, তার মক্কেলের ইনস্ট্রাকশন অনুযায়ী আদালতে তার মামলা করা। আদালত উভয় পক্ষের কথা শুনবেন, যে পক্ষের কথা যুক্তিযুক্ত বলে মনে করবেন, আইনসঙ্গত বলে মনে করবেন, আদালত সেই মোতাবেক রায় দেবেন। এই যে ধরুন 26,000 চাকরি বাতিল হয়েছে, এই ধরুন সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, একই রায় থেকে গেছে।
রায় একই থেকে গেছে। অনেকে বলছেন যে পুরোটা কেন বাতিল করলো, অনেকের হয়তো বোঝার ভুল। প্রসিডিউরাল ল্যাচেস রয়েছে, প্রসিডিউরে ইলিগালিটি রয়েছে, করাপশন রয়েছে। মানে শুধুমাত্র একটা কারণে এটা বাতিল হয়েছে তা নয়, আইন মানা হয়নি, দুর্নীতি হয়েছে, একদম টেন্ডারের স্তর থেকে দুর্নীতি শুরু হয়েছে। ফলে এই যে এত প্রসিডিউরাল লেগেছে, সে প্রসেসটাই তো টেন্টেড হয়ে গেছে। প্রসেস টেন্টেড, গোটা প্রসেসটাই টেন্টেড। এখানে কে টেন্টেড আর কে টেন্টেড নয়, এটা যদি আইডেন্টিফাই করা যেত তাহলে তো একেবারে চাকরি বেঁচে যেত। সরকার কখনোই বলেনি যে এরা অদাগী, কারা অদাগী সেটাই তো সরকার বলতে পারেনি। সরকার যদি বলে দিতে এই কটা জায়গায় বিশুদ্ধ, যে কজন ওই বলছে সেই কজনেরই নাম দিয়ে দিতে পারতো যে এই 3 জন বিশুদ্ধ, এই 3 জন বাদ দিয়ে বাদ বাকি সবাই দাগী, সেই 3 জনেরই নাম দিয়ে দিতে পারতো। ওই যে উকিল কি আমাকে দেখাতে পারবে আমি দাগী না অদাগী? আরে উকিল কেন, সরকার বলেনি। তোর দিদিকে বলিস না যে তোর দিদি বলবে তুই অদাগী, দিয়ে আদালতে এসে এফিডেভিট দেবে যে এটা একটা পিওর অদাগী, একদম বিশুদ্ধ লোক। মমতা ব্যানার্জিকে বলবেন যে এসে এফিডেভিট দেবে। মমতা ব্যানার্জি একটা এফিডেভিট দেখ না, বিকাশ ভট্টাচার্য ওখানে নেই যে এফিডেভিট দেবে, ফিরদৌস শামীম নেই যে এফিডেভিট দেবে। সরকার এফিডেভিট দেবে যে এটা অদাগী, একদম বিশুদ্ধ। এই কটা, এই 3 জনে হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ, আর বাদ বাকি সব দাগী। ওই 3 জনের বিশুদ্ধ লিস্ট দেখ না। সরকার তো জীবনে দিতে পারেনি, আজকের দিন পর্যন্ত দিতে পারেনি যে এই 3টে বিশুদ্ধ আর বাদ বাকি সবাই দাগী। সরকার বিশুদ্ধের লিস্টে এই 3 জন, 3,000 জন, 30,000 জন বলে দিক না, সরকার দিতে পারেনি। দেখুন, আমার কাছে কে মামলা করতে আসবে সেটা যিনি মামলা করতেছেন তিনি ঠিক করবেন, আর আমি কোন মামলা গ্রহণ করবো সেটা আমি ঠিক করব। আর আমি সাধারণভাবে মামলা অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী রিফিউজ করতে পারি না। আমার কাছে এই যে সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার পরে এসছে কলকাতা হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চেরই রায়, 2023 সালে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে, এসছে, তাদের মামলা সুপ্রিম কোর্টে করেছি, তাদের সার্ভিস রিইনস্টেটেড হয়েছে। এসএসসির ক্ষেত্রে হয়নি। কথা বললে কি হবে, সব মিটে যাবে? দেখুন, দু রকম, আমি বলতে বাধ্য হচ্ছি, সাধারণভাবে এটা বলি না। দেখুন, যে কোনো পেশায় দু রকম মানুষ আছে। একটা হচ্ছে পেশায় তারা প্রত্যেকেই ভালো, আমি কাউকে খারাপ বা কাউকে ছোট করে কথা বলছি না। একরকম অ্যাপ্রোচ হতে পারে যে আমি পেশা থেকে আয় করব, প্রচুর টাকা আয় করব, আয় করে বেশ ভালো বাড়ি করব, বইয়ের ভালো গয়না কিনবো, আমার সামাজিক কোনো বিষয়ে, আমি সামাজিক বিষয়েও কোনো দৃষ্টিভঙ্গি রাখবো না, রাজনৈতিক বিষয়ে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিভঙ্গি থাকলেও একদম ক্লোজ সার্কিটের দৃষ্টিভঙ্গিটা রাখবো, আমার ওপিনিয়ন রাখবো। হতেই পারে সেটা তার অ্যাপ্রোচ। আবার কারোর অ্যাপ্রোচ থাকতে পারে যে না, আমি একজন সামাজিক মানুষ, আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমার রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেটা অ্যাপ্রোচের পার্থক্য। এই দিয়ে কোনো আইনজীবীর মানে বিশুদ্ধতা বা কোনো আইনজীবীর মানে সে কিভাবে প্র্যাকটিস করবে সেটা বিচার করা যায় না। আর যারা বলছে তাদেরকে তাদের সুবিধার্থে বলে দিই, হয়তো জানে না, এই যেমন কপিল সিব্বাল, দিল সে কপিল সিব্বাল, দেখতে পাচ্ছেন ইউটিউবের চ্যানেল আছে, পার্সোনাল নিজের চ্যানেল, দিল সে কপিল সিব্বাল। কপিল সিব্বালের কি মক্কেল কম পড়ি আছে? হ্যাঁ, সুপ্রিম কোর্টের একাধিক দেখিয়ে দিচ্ছি। অরবিন্দ পি দাতার ইনকাম ট্যাক্সের সব থেকে ভালো আইনজীবী, অরবিন্দ পি দাতার পার্সোনাল দিয়ে আছে, একাধিক, আমি নাম করে চলে যেতে পারি। এটা একটা অ্যাপ্রোচ। সুপ্রিম কোর্টে বর্তমানে বার অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, আমি একাধিক না, হরিশ সালভে তিনি নিজেই পাবলিক অ্যাপ্রোচ করেন, পাবলিক মানে ভারতবর্ষের এই আইনজীবী যারা রয়েছেন এই আইন প্রফেশনে, মানে যদি প্রমিনেন্ট নাম বলেন, হরিশ সালভে থেকে শুরু করে কপিল সিব্বাল থেকে শুরু করে, তাদের নিজস্ব অ্যাপ্রোচ। তারা মনে করেন যে হ্যাঁ, পাবলিক অ্যাপিয়ারেন্সে থাকা উচিত, নিজের যে ওপিনিয়ন সেটা দৃঢ়ভাবে দেওয়া উচিত। আবার অনেকে মনে করেন যে না, আমি দেবো না, আমি এটা পার্সোনাল রাখবো, আমার পেশাগত রাখবো, সেটাও একটা অ্যাপ্রোচ, সেটা তার অ্যাপ্রোচ। কেউ মনে করতে পারেন যে আমি পেশা থেকে আয় করে শুধু বইয়ের গয়না কিনবো আর বাড়ি বানাবো, গাড়ি কিনবো,
অ্যাপ্রোচ তার। আমার কোনো সামাজিক দায় নেই, আমি আর একটা টেডি বিয়ারের মতো একটা বাচ্চা থাকবে, আর একটা সুন্দরী বউ থাকবে, ব্যাস হয়ে যাবে। সেটা তার অ্যাপ্রোচ। আবার কেউ মনে করেন না আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমার রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, আমি পেশা থেকে আয় করি, কিন্তু হ্যাঁ আমি গিয়ে রাজনীতিতে ব্যয় করব, সমাজে ব্যয় করব, তার অ্যাপ্রোচ। তাই দিয়ে পেশা ইয়ে করা যায় না। তাই দিয়ে কি পেশা ডিটেক্ট করা যায়, বা পেশায় কে কেমন পারফরমেন্স করবে, বা পেশা থেকে কতটা এনলাইটেড হবে। আবার যে মানে ফেসবুকে বললে বা ইউটিউবে বললে বা এই গণমাধ্যমে বললে প্রচুর ভিউজ হলে তার পেশা দারুণ চলবে, এরকম বহুজন আছে ভাঁট বকে সারাদিন কোর্টের আশেপাশে ভাঁট বকে বেড়াচ্ছে, জীবনে কোর্ট ঢুকে না, সেরকমও লোক আছে। আমি দেখুন কাউকে ছোট বা বড় করছি না, এটা অ্যাপ্রোচের পার্থক্য। যে যেমনভাবে অ্যাপ্রোচ, অসাধারণ অ্যাডভোকেট, তিনি মনে করেন তার সামাজিক দায়বদ্ধতা, যে প্রাক্তন আইনজীবী, মানে প্রাক্তন বিচারপতি, বরিষ্ঠ আইনজীবীদের নিয়ে তিনি কোনো একটা সোশ্যাল ইস্যুতে, কোনো একটা পলিটিক্যাল ইস্যুতে তাদের এক্সচেঞ্জে ওপিনিয়ন করে। এইভাবেই ওপিনিয়ন বিল্ডিং হয়, গণতন্ত্রের এটাই নিয়ম। দেখুন সব থেকে দুর্ভাগ্য কি জানেন তো, যদি একজন শিক্ষক এটা শিখাতে যায় যে না তুমি শুধু তোমার পেশাটা বুঝো, তুমি শুধু ফিজটা বুঝে নেবে, পকেটে ঢুকিয়ে নেবে ফিজটা, আর একটা সুন্দরী বউ আর একটা টেডি বিয়ারের মধ্যে একটা বাচ্চা নিয়ে তুমি শুধু ঘর সংসার করবে, আর কিছু করার দরকার নেই, তুমি শুধু ইয়ে করবে আর মুখ্যের কাছে ফিজ নেবে, আর কিছু দরকার নেই, সমাজ উচ্ছনে যাক, রাজনীতিতে ওই দুর্নীতিগ্রস্তরা আসুক, যা কিছু হোক সব মেনে নাও। এইটা যদি একজন শিক্ষকের অ্যাপ্রোচ হয় না, তাহলে বুঝতে হবে যে সমাজটা রসাতলে গেছে, সমাজটা রসাতলে গেছে। আর এই জন্যই সমাজের এই অবস্থা, পশ্চিমবঙ্গে এই অবস্থা। একদম এইটা যদি সমাজ কোনো শিক্ষকের অ্যাপ্রোচ হয় যে তুমি পেশায় শুধুমাত্র তুমি নিজেরটা বুঝে নাও, আর কারোর কিছু দেখার দরকার নেই, সমাজে কি হচ্ছে, রাজনীতিতে কি হচ্ছে, রাজনীতিতে ওই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিরাই থাকবে, তুমি শুধু একটা তোমার ফিজটা ভালো করে বুঝে নাও, তাহলেই হবে। সে চোর ছ্যাঁচড় যে আসুক, তার কাছ থেকে ভালো মোটা টাকা ফিজটা নিয়ে নাও, যে পকেটে ঢুকিয়ে নাও, তার অ্যাপ্রোচ। দেখুন এটা ঠিক কথা। অনেক আইনজীবী আছেন যারা মনে করেন না যে ওপিনিয়ন রাখা উচিত। এ ডিবেট বহুদিনের, যে পাবলিক ডিবেট, এটা বহুদিনের। এক শ্রেণীর তারা মনে করেন এটাই হচ্ছে বিশুদ্ধ প্র্যাকটিস। আবার এক শ্রেণীর আইনজীবী আছেন তারা মনে করেন না, আমি পেশায় যেমন পেশা করব, তার সঙ্গে আমার সামাজিক দায়বদ্ধতা পালন করব। আজ থেকে না, আমাদের সিদ্ধার্থ শঙ্কর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর অসাধারণ ব্যারিস্টার, অজিত পাজা, বলাই রায়, যে কোনো কাউকে নাম করবেন, স্নেহ সুকান্ত আচার্য, অরুণ প্রকাশ চ্যাটার্জি যে বিকাশবাবু সিনিয়র, হয়েছে ইমার্জেন্সি জারি হয়েছে, একা মাইক নিয়ে বেরিয়েছে, কারোর বুকের পাটা হয়নি, মাইক নিয়ে বেরোবে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বলবে, পুলিশ ধরে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বুকের পাটা ছিল, একা মাইক নিয়ে বেরিয়েছিল। আর অরুণ প্রকাশ চ্যাটার্জিকে কলকাতা হাইকোর্টের লবিতে এসে জিজ্ঞাসা করবে। ফলে দেখুন এই অ্যাপ্রোচের পার্থক্য। এখন যদি কেউ যদি এটা শেখানোর চেষ্টা করে যে না নিজেরটা বুঝে নেবে, আর কিচ্ছু বোঝার দরকার নেই, তাহলে মমতা ব্যানার্জিরাই ক্ষমতায় থাকবে। আজকের সমাজে এই রসাতলে যাওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে যে নিজেরটা বুঝে নাও। তুমি ভালো অ্যাডভোকেসি করো, নিজেরটা বুঝে নাও, চোর ছ্যাঁচড় থাকবে, একটু বেশি পয়সা নিয়ে চোর ছ্যাঁচড়কে রেখে দাও, ওই প্রফেশন ইয়েতেও মাস্টারি করতেও রেখে দাও। অ্যাপ্রোচ হয়নি তা তো নয়, এই মামলা করতে করতে অনেক কিছু দেখেছি। নিজেরটা ভালো করে বুঝে নাও, তুমি তো আরামে আছো, তুমি আরো আরামে থাকবে, তোমাকে এই দেওয়া হবে, অসুবিধা কি আছে? দিদিমণিতে তাদেরই চাই যারা ওই আরামটা নিয়ে নেবে। সবাই তো আরাম নেবে না, সবাই তো শুধু আরামটা নেবে না, কিছু মানুষ তো থাকবে জঙ্গল। আমার এক মাস্টারমশাই বলেছিলেন যে এখন তিনি মারা গেছেন, তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সারাদিন এরকম, আপনি তো স্কুলের মাস্টারমশাই, বেশ বেতন পান, অন্য মাস্টারমশাই এইসব পরিবারের নাম নিয়ে সারাদিন কাঁধে ঝোলা নিয়ে সকালবেলায় উঠে বেরিয়ে পড়েন, এটা করেন সেটা করেন, পলিটিক্স করতো তিনি, এবং বলতে কোনো জানে বাম পলিটিক্স করতো।
কেউ বলতে পারবে না কোনো দিন তার গায়ে কালির ছিটেল লাগাতে পারবে না। বলতো যে আমি তাকে বলেছিলাম যে পাগলের মতো সারাদিন ঘুরে বেড়ান, তখন দেখে খারাপ লাগতো। মাস্টারমশাই সকালবেলায় বেরোতেন, বেরিয়ে এসে তারপরে বাড়িতে টুকু ফিরে আবার স্নান টান করে স্কুল করে আবার বেরিয়ে পড়তেন। কার কি অসুবিধা, কার অসুখ হয়েছে, কার ছেলের অ্যাডমিশন করাতে হবে, কাকে হাসপাতালে অ্যাডমিশন করাতে হবে, সে রাত্রেবেলায় নিজেই নিয়ে যাচ্ছে। পাগলের মতো সারাদিন ঘুরে বেড়াচ্ছে। এগুলো সমাজে কিছু পাগল না থাকলে সমাজটা জঙ্গলে রূপান্তর হবে। এখন যদি শিক্ষকের অ্যাপ্রোচ হয় যে না সমাজটা জঙ্গলে রূপান্তর হোক, সবাই নিজের টেডি বিয়ারের মতো একটা বাচ্চার সুন্দর একটা বউ নিয়ে শুধু নিজের ভাগটুকু বুঝে নিয়ে ঘরের ভিতরে থাকো, সেই অ্যাপ্রোচ যদি থাকে তাহলে এই সমাজটাকে আরও রসাতলে পাঠাতে হবে। অনেকটা রসাতলে গেছে, আরও একটু রসাতলে যাবে। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে, আর এই জন্যই পশ্চিমবঙ্গে এরকম শাসন ক্ষমতায় এসছে, এরকম লোকজন শাসন ক্ষমতায় বসেছে। সব নিজেরটা বুঝে নাও, তুমি লক্ষ্যের ভাণ্ডার একটুকু বুঝে নাও, তুমি তোমাকে ভোটের আগের দিন 500 টাকা দেবে, ওই 500 টাকা দিয়ে বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। শুধু নিজেরটা বুঝে নাও, ওইভাবে সমাজ চলে না। দেখুন একসময় কলকাতা হাইকোর্টে না যখন ওই ভোট টোট হতো, উভয় পক্ষ থেকেই, শুধু বাম বলে না, বাম কংগ্রেস উভয় পক্ষ থেকে স্টলওয়ার্ট আইনজীবী ছিলেন, তারা সব বিভিন্ন জায়গায় হয় ভোটে ক্যান্ডিডেট হতেন, নাহলে ভোটে প্রচার করতেন, ফলে ভালো কাউন্সিল পাওয়া যেত না। ভোটে যেই সময় প্রচার পর্ব চলতে হয়েছে, আমার এক বরিষ্ঠ আইনজীবীর কাছে শোনা। আর আজকে এই রাজনীতিটা, আজকে সমাজটা এমন জায়গায় হয়ে দাঁড়িয়েছে যে ভালো আইনজীবীরা আসতে চাইছেন না। এই অবস্থার পরিবর্তন করতে হবে। তারা সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করছেন না, রাজনৈতিক দায়বদ্ধতা গ্রহণ করছেন। আমি তো উল্টোভাবে দেখি। এই যে কপিল সিবাল, তিনি আমার আদার সাইড দাঁড়াতেই পারেন, তো তার প্রতি আমাদের এই সংগ্রাম নেই? অবশ্যই রয়েছে। যে তার যা ফিজ, কি দরকার ছিল অতক্ষণ ধরে সবাইকে ডেকে নিয়ে এসে নিজের বাড়িতে দিলসে কপিল সিব্বল করা, ইউটিউবে ছাড়া? ওই প্রাক্তন বিচারপতি, প্রাক্তন হয়তো অমুক তমক, তাকে এই নির্বাচন কমিশনার একে তাকে দেখবেন, বহুজনকে দেখবেন, লোকে দেখে না এইসব। ভালো ভালো লোকজনকে নিয়ে এসে তিনি ইউটিউবে পডকাস্ট করেন, শো করেন। কপিল সিবালের কি কম পড়ি আছে? মক্কেল কম পড়ি আছে না অরবিন্দ পি দাতারের কম পড়ি আছে? এই ধরনের এই এতক্ষণ করে আপনারা এসে বাইরে এসে কতক্ষণ বসে থাকেন? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মক্কেল বসে থাকে, আপনারা বসে থাকেন। আমার কি দায় পড়ে আছে যে এই সমাজ সংস্কারের? যে নিজেরটা বুঝে নিতাম, এর থেকে অনেক ভালো কিছু বুঝে নিতাম, এত পরিশ্রমই করতে হতো না। প্রতিদিন রাত্রি 3:30 4টে পর্যন্ত জাগার কোনো দরকারই হতো না।